করোনায় ২১ জেলায় ১৭০ জনের মৃত্যু, গ্রাম অঞ্চলে বাড়ছে সংক্রমণ। জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু, সিটি কর্পোরেশনে কাল থেকে দেয়া হচ্ছে মডার্নার ভ্যাকসিন। লকডাউনের কঠোরতা নিয়ে প্রশ্ন, রাস্তায় বেড়েছে যানবাহন ও জনসমাগম। ইংল্যান্ডকে টাই ব্রেকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, গোল্ডেন বুট পেলেন রোনালদো। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে করোনা ও করোনা উপসর্গে এখন পর্যন্ত ২১ জেলায় ১৭০ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৯ জন। খুলনায় করোনায় ১২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জন ও উপসর্গে ১১ জন সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ৬৬ জন সহ করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৬ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জন মারা গেছে। এদের মধ্যে করোনায় ৬ ও অন্যরা উপসর্গে মারা গেছে। করোনায় চট্টগ্রামে একদিনে মারা গেছে ৯ জন, আক্রান্ত হয়েছে ৮২১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩৭.৭৬%। কুষ্টিয়ায় করোনায় ৮ ও উপসর্গে ৬ জন সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছে। সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩২ জন। টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ২০৮ জন। ঝিনাইদহে মারা গেছে ৬ জন। নতুন করে আক্রান্ত ৯০ জন। বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৩২৭ জন। করোনায় নাটোরে ৬ ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় দিনাজপুরে ৪, জয়পুরহাটে ৩, গাজীপুরে ২, সুনামগঞ্জে ২, শেরপুরে ২, ঠাকুরগাঁওয়ে ২ ও হিলিতে ১ জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। সংক্রমণ রোধে দেশের জেলা উপজেলায় হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সবাই, তবে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর কাল থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে মডার্না টিকা। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলে নানা ভ্রান্তি থাকলেও সময়ের সাথে পাল্টে গেছে সেই চিত্র। করোনা প্রতিরোধে টিকা নেয়ার ক্ষেত্রে বেড়েছে আগ্রহ। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার এই চিত্রই বলে দেয় সেই কথা। নাটোর সদর হাসপাতালে টিকা দিতে আসেন অসংখ্য মানুষ। জেলায় পৌঁছেছে সিনোফার্মের ২৬,০০০ ভ্যাকসিন। প্রথম দিনে মেসেজ পাওয়া ৫০০ জনকে টিকা দেয়া হচ্ছে। ঝিনাইদহে সিনোফার্মের ২৭,২০০ টিকা পৌঁছেছে। সদর হাসপাতালে সকাল থেকেই উপচে পড়া ভিড়। টিকা দিতে পেরে খুশি নিবন্ধনকারীরা। বাগেরহাটে টিকা নিতে আসা মানুষের ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। প্রতিদিন ৪০০ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এইভাবে ভিড় করার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের নির্ধারিত মেসেজ পেয়ে আসেন, তাহলে আপনারাও সুন্দরভাবে ভ্যাকসিন নিতে পারবেন এবং আমরাও সুন্দরভাবে ভ্যাকসিন দিতে পারবো। নেত্রকোনার ১০ উপজেলায় ৩৯,২০০ ডোজ টিকা দেয়া হবে। নিবন্ধনকারী, শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকরা পাবেন টিকা। ৩৫ ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি এবং অন্যান্য ফ্রন্টলাইনার যারা
এবং অন্যান্য উদ্দিষ্ট জনগোষ্ঠীর মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী, বগুড়া, মৌলভীবাজার ও জয়পুরহাটে টিকার জন্য সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে মানুষের ভিড়। নারী পুরুষ সকলেই নিচ্ছেন টিকা। সুরক্ষা অ্যাপের মাধ্যমে ৩৫ বছর হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। সংকটকালে সাহস যোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে বিষোদ্গার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাইরে আজ দলমত চিনে না, তা বিএনপি নেতাদের বলতে চাই, বিষোদ্গার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান। প্রতিরোধের উত্তম বিকল্প ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলতে জনগণকে সচেতন করুন, সরকারকে সহযোগিতা করুন। সংকটকালে সাহস যোগানোর পরিবর্তে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা আপনারা করছেন তা বন্ধ করুন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জে জঙ্গি অভিযান, বোমা তৈরির কারখানার সন্ধান, বিস্ফোরক ও সরঞ্জাম জব্দ। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১শে সংবাদে। নারায়ণগঞ্জের ২৫০০-এ জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৯০ জেএমবির ২ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের পর নিষ্ক্রিয় করা হয়েছে ৩টি বোমা, জব্দ করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। নাশকতার জন্য বোমা তৈরির কারখানা গড়ে তুলেছিল জঙ্গিরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রোববার মধ্যরাতে ২৫০০-এর নোয়াগাঁও এলাকার মিয়াবাড়িতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির সদস্যরা। সেখানে ৩টি বোমা নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। সিটিটিসির প্রধান জানান, এর আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে কথিত মেজর উসামা ওরফে নাইম নামে ৯০ জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে এই অভিযান চালানো হয়। 3টি শক্তিশালী আইডি ডিফিউজ করেছে আমাদের বোম ডিসপোজাল টিম, এবং আপনারা দেখেছেন এর মধ্যে 2টি বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে। নোয়াগাঁও থেকে গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। পরে অভিযান চালানো হয় মদনপুর কাজীপাড়ার একটি টিনশেড বাড়িতে। সেখানে একটি মসজিদে ইমামতি করতেন কথিত মেজর উসামা ওরফে নাইম। ইমামতির আড়ালে বোমা তৈরির কারখানা গড়ে তোলেন তারা। এই নাইম নিজে একজন, জিজ্ঞাসাবাদে জানায় সে ৯০ জেএমবির সামরিক শাখার সদস্য। সে নিজে বোমা তৈরি করে এবং বোমা তৈরির একজন প্রশিক্ষকও বটে, এবং সে এই মসজিদে, পার্শ্ববর্তী একটি মসজিদ আছে, দীর্ঘদিন যাবত সে এখানে ইমামতি করতেন। এবং আমরা একটু পূর্বে আপনারা দেখেছেন যে যেই বাসা থেকে আমরা এই বোমা তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করেছি। নোয়াগাঁও থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। রাজধানীতে লকডাউনের কঠোরতা অনেকটাই শিথিল, বেড়েছে গাড়ি ও মানুষের চলাচল। বিভিন্ন স্থানে ঢিলেঢালা চেকপোস্টের কার্যক্রম। তবে যেসব জায়গায় চেকপোস্ট বসেছে সেখানে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে বেড়েছে যান চলাচল। একই সঙ্গে রাস্তায় নেমেছে মানুষ, তাদের প্রত্যেকেরই নানান অজুহাত। লকডাউনে বেরিয়েছি, অফিস যাওয়া লাগবে, যাবো না। আসলে আমরা তো বেসরকারি জব করি, আমাদেরকে তো বের হতেই হবে। আসতে ফুরে আছে আমার ভাইরা ভাই, উনি এই জন্য ওনাকে, গাড়ি নেই তো আজকে, ওনার গাড়ি যায় নাই, এই জন্য ওনাকে একটু পৌঁছাইতেছি। অন্যান্য দিনের মতো নগরী জুড়ে চোখে পড়েনি চেকপোস্ট। তুলনামূলক কম ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। তবে কিছু জায়গায় তৎপর ছিল সেনাবাহিনী। চেকপোস্টে জেরা করা হয় যানবাহনে থাকা লোকজনকে। গাড়ি ঘোড়া চলাচলটা একটু বেশি হচ্ছে, আইডেন্টিটি কার্ড দেখিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে বা ডক্টর বা ব্যাংকের কোনো কাগজপত্র দেখে বের হচ্ছে, সেই অনুযায়ী আমরা ছেড়ে দিচ্ছি। যদি দেখছি যে না, যথাযথ কারণ নিয়ে বের হচ্ছেন না,
এবং আমাদের সাথে মিথ্যা কথা বলছেন বা কোনো ধরনের উদাহরণ দিচ্ছেন যে না, এরকম আমরা রিলেট করতে পারছি যে অ্যাকচুয়ালি তাদের কোনো পারপাস নেই, সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। একইভাবে কমেছে পুলিশি তৎপরতা, চেকপোস্টের সংখ্যাও কম, তবে নিয়ম ভঙ্গকারী ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি থামাচ্ছি, চেক করছি, জিজ্ঞাসাবাদ করছি। অনেকে যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারছে, তাদেরকে আমরা যেতে দিচ্ছি। আর যারা যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারছে না এবং বিভিন্ন জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের স্টিকারকে মিসইউজ করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ঈদের আগে লকডাউনের কঠোরতা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ল্যাবেড হাসপাতালে চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2005 সালের 7 মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ল্যাবেডের চিকিৎসক ডাক্তার নাজনীন আক্তারকে কুপিয়ে হত্যা করেন আসামি আমিনুল তার স্বামী আসারুজ্জামানের আপন ভাগ্নে। মামার বাসায় থেকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়াশোনা করত সে। ওই দিন গৃহকর্মী পারুল হত্যার ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। এরপর ফরিদপুর গিয়ে শরীফুল নাম ধারণ করে কাজ করতে থাকে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে। 2008 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 অভিযুক্ত আমিনুলকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 2013 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। গাইবান্ধায় ফুলছড়ি উপজেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। পুলিশ জানায় রোববার রাতে কাজ সেরে শহর থেকে 2 সহকর্মী সহ মোটরসাইকেল করে ফুলছড়ির মধ্য কঞ্চিপাড়ায় যাচ্ছিলেন। পূর্বপাড়ায় আসার পর দুর্বৃত্তরা গতিরোধ করে রকিকে মোটরসাইকেল থেকে নামিয়ে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় 21 জেলায় 170 জনের মৃত্যু, গ্রাম অঞ্চলে বাড়ছে সংক্রমণ। জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু, সিটি কর্পোরেশনের কাল থেকে দেওয়া হচ্ছে মডার্নার ভ্যাকসিন। লকডাউনের কঠোরতা নিয়ে প্রশ্ন, রাস্তায় বেড়েছে যানবাহন ও জনসমাগম। ইংল্যান্ডকে টাই ব্রেকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, গোল্ডেন বুট পেলেন রোনালদো। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।